স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ 7 বছর জেল, উপদেষ্টা পরিষদে অনুমোদন। এবার ঈদে টানা 9 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা, 3 এপ্রিলও ছুটি ঘোষণা। সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, 5 ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান 134 নম্বরে। এবারে বিস্তারিত। বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় সাজা হবে সর্বোচ্চ 7 বছর জেল। এই বিধান রেখে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনীতে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে এসব জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। আর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। এতে ধর্ষণের মামলা তদন্তের সময় 30 দিন থেকে কমিয়ে 15 দিন এবং মামলার বিচার কাজ শেষ হওয়ার সময় 180 দিন থেকে কমিয়ে 90 দিন হচ্ছে। প্রস্তাবিত অধ্যাদেশে বলাৎকারের নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা তো বললাম যে ঈদের আমরা অনেকগুলো নারী ওমেন গ্রুপসের সাথে আমরা তাদের মতামত আমরা নিয়েছি এবং তাদের মতামতগুলোকে অ্যাকোমোডেট করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। তো তার আলোকে আজকে প্রায় ঘণ্টাখানেক এই লটা নিয়ে ডিবেট হয়েছিল, হওয়ার পরে এই অ্যামেন্ডমেন্টটা এটা পাস হয়েছে। তো এটার মূল যেগুলো ছিল সেটা হচ্ছে যে এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। গুরুতর অসৎ আচরণের প্রমাণ পাওয়ায় হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ বুধবার এক প্রজ্ঞাপনে জানিয়েছে, সংবিধানের 96 অনুচ্ছেদের দফা 6 অনুযায়ী তাকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। খিজির হায়াত 2018 সালের 31 মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হন। তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হন 2020 সালের 30 মে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত বছর 17 অক্টোবর হাইকোর্টের 12 বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই তালিকায় ছিলেন বিচারপতি খিজির হায়াত। সংবিধান পরিবর্তন ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৃহস্পতিবার সুজনের গোলটেবিল আলোচনায় তিনি কথা জানান। এতে সুজন সম্পাদক বলেন, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের করা 5টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজধানীর সিরিডাপ মিলনায়তনে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। বৈঠকে নাগরিক সমাজের প্রতিনিধিরা সংস্কারের কাজে জনগণের সম্পৃক্ততার দাবি জানান। ন্যূনতম সংস্কারের মাধ্যমেই ইলেকশনে চলে যেতে হবে। আমরা এখান থেকে বলতে চাই যে 7 মাসে আপনারা কি ন্যূনতম সংস্কার কতটুকু সেটার কোনো রূপরেখা দিতে পেরেছেন? বক্তারা রাষ্ট্র কাঠামো উন্নয়নে সংস্কারের গুরুত্বের কথা তুলে ধরে সুপারিশমালার বিভিন্ন বিষয়ে তাদের মূল্যায়ন তুলে ধরেন। গত 16 বছরের অভিজ্ঞতার মধ্য দিয়ে রাজনীতির ক্ষেত্রে একটা পরিবর্তন এসছে বলেই ভালো মন্দ মিলিয়ে আমরা দেখি বিএনপি 31 দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছে। এখানে হয়তো অনেক প্রশ্ন করার সুযোগ আছে, কিন্তু এটাকে আমি অগ্রগতি বলবো। 7 মাসের মধ্যে 1 বছরের মধ্যে সমস্ত সংস্কার করে একদম দেশকে পরিপাটি করে ফেলবো, এটা সম্ভব নয়। যৌক্তিক কতগুলি সংস্কার করে আপনার নির্বাচনের দিকে, দেশের দিকে যেতে হবে। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব না। এজন্য শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন প্রয়োজন। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, নির্বাচন কমিশনকে কার্যকর করতে হবে, নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করতে হবে, যেগুলো আমরা করার চেষ্টা করেছি। একই সাথে তাদেরকে দায়বদ্ধ করতে হবে।
বর্তমান সংবিধানের স্বৈরতান্ত্রিক উপাদানের ব্যাখ্যা তুলে ধরে সংবিধান সংস্কার প্রধান বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সম্ভব নয়। জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি যদি সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা না করা হয়, তাহলে যখনই আমরা নির্বাচন করি না কেন, যে এমনকি যদি একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনও সম্পাদিত হয়, তাহলে শেষ পর্যন্ত এক বৃত্তচক্রের মতো আমাদেরকে সম্ভবত এই জায়গায় ফিরে আসতে হবে। তিনি সংবিধানের ৭০ অনুচ্ছেদে একচ্ছত্র ক্ষমতার কথা তুলে ধরে গত ১৬ বছরে ধ্বংস হওয়া সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের গুরুত্ব তুলে ধরেন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচন ও সংস্কার নিয়ে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে কথা জানান ইইউ রাষ্ট্রদূত। বিএনপি প্রতিনিধি দলের সাথে বৃহস্পতিবার বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে জানান, বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈদেশিক সম্পর্কের পাশাপাশি সংস্কার কমিশনের ঐক্যমত্য সৃষ্টির প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক এবং অবস্থান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সংস্কারের ব্যাপারে যেখানে সংস্কার কমিশনগুলো সবকিছুর একটা ঐক্যমত সৃষ্টির যে প্রচেষ্টা চলছে, এই ব্যাপারে কারণ দ্বিমত আছে। আমরা মনে করি যারা গণতন্ত্র বিশ্বাস করে তাদের দ্বিমত থাকার কথা না। তিনি জানান, যেসব সংস্কার বিষয়ে ঐক্যমত্য হবে সেগুলোর কাজ এগিয়ে নিয়ে যাবে, আর যেগুলোতে ঐক্যমত্য হবে না সেসব বিষয় সংসদের মাধ্যমে চূড়ান্ত হবে। যেসব জায়গায় ঐক্যমত হবে সেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করব, এগিয়ে নিয়ে যাবো। আর যেখানে ঐক্যমত হবে না, সেটা সাংবিধানিক হোক, নির্বাচনিক হোক, অন্য কোনো যে কোনো বিষয় হোক, সেটা আগামী নির্বাচনে প্রত্যেকটি দলের অধিকার আছে। তবে জনগণের কাছে নিয়ে যাবে এবং জনগণের সাথে উপস্থাপন করবে। জনগণের মতামত নিয়ে সংসদে এসে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে এবং পাশ হবে। বিএনপির এই নেতা জানান, যত দ্রুত সম্ভব দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন। অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী ২৪ ঘন্টার ভেতরে পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের আলটিমেটাম দিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকালে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে তিনি আলটিমেটাম দেন। এর আগে জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত জসিমউদ্দিনের মেয়েকে ওই হাসপাতালে দেখতে যান নাহিদ। বলেন, সারা দেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। এ ঘটনায় জুলাই বিপ্লবে নিহত পরিবারের উপর নিরাপত্তাহীনতার আশঙ্কা দেখা দিয়েছে। এ সময় তিনি জানান, ভুক্তভোগীকে লেখাপড়া সহ তার ভবিষ্যৎ নিশ্চয়তার জন্য সহায়তা দেবে এনসিপি। আমরা দ্রুত সময়ের মধ্যে আসলে বিচার কার্যক্রম দেখতে চাই এবং তার আগে 24 ঘন্টার মধ্যে সেই আসামিকে যাতে গ্রেফতার করা হয়। এই ধরনের ঘটনাকে রোধ করার জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সরকার যে আইন পরিবর্তনের চিন্তা ভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে, আমরা চাই সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরও দীর্ঘ হলো। আগেই 5 দিনের ছুটি ঘোষণা করে সরকার, সেখানে এখন নির্বাহী আদেশে 3 এপ্রিল একদিন ছুটি বাড়ানো হয়েছে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির এর সিদ্ধান্ত হয়। এর ফলে এবার 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে 31 মার্চ পবিত্র ঈদ উল ফিতর হতে পারে। অবশ্য এই ছুটি শুরুর একদিন আগে আছে 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি। পরদিন বৃহস্পতিবার 27 মার্চ একদিন অফিস খোলা থাকবে। এবার আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। ঈদের জন্য নানা রঙের পোশাকের সঙ্গে মিলিয়ে বিভিন্ন ডিজাইনের নতুন জুতা কিনছেন অনেকে। চাহিদা মেটাতে দেশি বিদেশি নানা ধরনের জুতার পসরা সাজিয়েছেন দোকানিরা। তবে এখনও জমে ওঠেনি জুতার বাজার।
ঈদ এলেই পোশাকের পাশাপাশি জুতার বাজারেও উৎসবের ছোঁয়া লাগে। পোশাকের রং ও নকশার সঙ্গে মিলিয়ে জুতা কেনেন ফ্যাশন প্রেমীরা। নারী, পুরুষ, শিশু সব বয়সীদের ঝোঁক থাকে ব্যতিক্রমী পাদুকার প্রতি। সাশ্রয়ী মূল্যে জুতা কিনতে মধ্যবিত্তদের কাছে রাজধানীর এলিফ্যান্ট রোড বেশ জনপ্রিয়। সেখানে ব্র্যান্ড ও নন ব্র্যান্ডের বিভিন্ন জুতা পাওয়া যায় অনেকটা সাধ্যের মধ্যে। জুতাটা জাস্ট এখান থেকে নাও, কারণ এখানে জুতার হিউজ কালেকশন আছে। মানে এক একটা মার্কেটে এক একটার চাইতে ভালো জুতা পাওয়া যায়। আপাতত ওদের জন্য কিনছি, ছোটদের জন্য। আমার জন্য এখন কিনা হয়নি। পার্টি ওয়্যার টাইপের কিডস এরকমই নেওয়া হয় সচরাচর। অনেক ভিড় থাকে এই এলিফ্যান্ট রোডটা, এই কারণে আগে ভাগেই মানে কিনে ফেলার চিন্তা ভাবনা করছি। ঈদে ছেলেদের পছন্দের তালিকায় থাকে স্যান্ডেল, স্লিপার, লোফার ও কেটস। মেয়েরা পছন্দ করেন পামশু, ফ্ল্যাট জুতা, চুমকি, পুঁতি বা স্টোন বসানো জুতা। চামড়ার দেশি জুতার পাশাপাশি চীন ও ভিয়েতনামের জুতায় এবার দোকান সাজিয়েছেন বিক্রেতারা। তবে এখনো জমে ওঠেনি জুতার বাজার। গত বছরে তো এই বছর অনেক সেল খারাপ। গত বছরে আমরা খুব ভালো বেচছি, এই বছরে কোনো ক্রেতা নাই। চায়না ভিয়েতনাম কালেকশনে সবচেয়ে বেশি, আমাদের লোকাল কালেকশনটা কম। কেস আছে, শু আছে, তারপর পাম্পি আছে বাচ্চাদের। ইনশাল্লাহ আপনার দেখা গেছে আগামী বৃহস্পতি ও 20 রমজান থেকে প্রচুর কাস্টমার পড়বে। এখনো তো মানুষ ওইভাবে মার্কেটে নামে নেই। সাধারণত ঈদের পোশাক কেনার পর ক্রেতারা জুতা কেনেন বলে রমজানের শেষ দিকে জুতার ব্যবসা জমজমাট হয়। সেই অপেক্ষায় আছেন ব্যবসায়ীরা। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে আবারও প্রথম স্থান দখল করে নিয়েছে ফিনল্যান্ড। এ নিয়ে টানা অষ্টমবারের মতো এই কীর্তি গড়ল দেশটি। বৃহস্পতিবার 147 দেশ নিয়ে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 প্রকাশিত হয়। এদিকে তালিকায় আরও 5 ধাপ পিছিয়ে বছর 134তম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল আফগানিস্তানের অবস্থান বাংলাদেশের পরে। এবছর সবচেয়ে অসুখী দেশ অর্থাৎ 147তম দেশ আফগানিস্তান। এবছর সুখী দেশের তালিকায় ভারত রয়েছে 118 নম্বরে। ভারতের চেয়ে ভালো 92তম অবস্থানে আছে নেপাল এবং পাকিস্তান রয়েছে 109তম স্থানে। তালিকায় ফিনল্যান্ডের পর সবচেয়ে সুখী দেশ ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, কোস্টারিকা, নরওয়ে ও ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বিমান হামলার পর এখন চলছে স্থল অভিযান। যুদ্ধবিরতি চুক্তি ভাঙার পর টানা দ্বিতীয় দিনের হামলায় আরও 70 জনেরও বেশি নিহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে সেনারা এখন গাজাকে উত্তর ও দক্ষিণে বিভক্তকারী নেট জারিম করিডোরে আছে এবং গাজায় উত্তর দক্ষিণের মধ্যে আংশিক বাফার জোন তৈরির জন্য স্থল অভিযান শুরু করেছে। গাজার বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে। গাজায় ইসরায়েলি হত্যাকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন ভারতীয় কংগ্রেসের নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। এই হত্যাকাণ্ডকে ঠান্ডা মাথায় খুন বলে উল্লেখ করেছেন তিনি। ইসরায়েলের সমালোচনা করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ইসরায়েলের কাছে মানবতার কোনো মূল্য নেই। বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খেলার সংবাদ। হামজার অন্তর্ভুক্তিতে নতুন রূপ পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। ফুটবলারদের বদলে যাওয়া মানসিকতাকে কাজে লাগিয়ে হামজাকে জয় উপহার দিতে চান তপু সোহেলরা। বৃহস্পতিবার সকালে ভারতের শিলংয়ে যাওয়ার আগে এসব কথা বলেন তারা। আগামী 25 মার্চ সন্ধ্যা 7:30টায় শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নতুন এক লক্ষ্যে আশায় বুক বেঁধে দেশ ছাড়ার প্রস্তুতি বাংলাদেশ ফুটবল দলের। সবার মধ্যমণি হামজা চৌধুরীকে আলাদাভাবেই বিমানবন্দরের ভেতরে প্রবেশ করায় বাফুফের কর্তারা। ভারতের বিপক্ষে অতীতেও ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু এবার একটু অন্যরকম। হামজা দলভুক্ত হওয়ার খবর শুনেই অবসর ভাঙিয়ে সুনীল ছেত্রীকে ফিরিয়েছে ভারত। তাতে সবুজ গালিচায় শেয়ানে লড়াইয়ের আমেজ। আমাদের চিন্তা ভাবনা হলো উইনিং মেন্টালিটি, তো এইভাবেই আমরা আগাচ্ছি এবং এইভাবেই আমরা খেলতে যাচ্ছি। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা একজন ফুটবলার এত সহজে মানিয়ে নিবেন বাকি সদস্যদের সাথে, সেটা কল্পনা করতে পারেনি মিডফিল্ডার সোহেল রানা। দলের মানসিকতারও বিশাল পরিবর্তন এসেছে, আর সেটাই ভারত বধের বড় শক্তি। ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে, যেহেতু নতুন করে হামজা চৌধুরী আসছে, তো আমরা চাবোই যে ভালোভাবে স্টার্ট করতে, একটা ভালো জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি, যারা আমরা লোকাল প্লেয়ার আছি, যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। ম্যাচে 4 দিন বাকি থাকতে 24 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেও কোচ হ্যাভিয়ার কাবরেরা 26 সদস্যের দলই নিয়ে গেছেন শিলংয়ে। যদিও ম্যানেজার আমির খান জানান, হামজা বাদে সবশেষ মালদ্বীপের বিপক্ষে খেলা দলটাই রেখেছেন তারা।
যারা আছে উপরে যাচ্ছে, আপনার তো কিছু প্লেয়ার তো ইনজুরি ওর জন্য তো যেতে পারেনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ 7 বছর জেল, উপদেষ্টা পরিষদে অনুমোদন। এবার ঈদে টানা 9 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা, 3 এপ্রিলও ছুটি ঘোষণা। সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, 5 ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান 134 নম্বরে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।